নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। ফুড এসআই পরীক্ষার আগে আজকের এটা শেষ রবিবার আমরা পেয়েছি, তার জন্যে আজকের ক্লাসটা একটু আমি বড় রেখেছি। তোমরা যারা যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছো তারাও এই ক্লাসটাকে আজকে একটু মন দিয়ে দেখতে পারবে। আজকে আমরা হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, পলিটি আর ইকোনমিক্স থেকে বেশ কিছু প্রশ্ন দেখব। আর প্রত্যেকটা সাবজেক্ট থেকেই সেকশন ওয়াইজ প্রশ্ন আছে, আর প্রত্যেকটা সাবজেক্ট থেকেই চেষ্টা করেছি 50টা করে প্রশ্ন রাখার। তো বুঝতেই পারছো প্রশ্ন সংখ্যা অনেকগুলো আছে। তো তার জন্যেই আজকে আমি সবকটা অ্যান্সার্স এক্সপ্লেন করতে যাব না, তোমাদের সাথে তাতে টাইমটা অনেকটাই আমি বুঝতে পারছি যে নষ্ট হবে। যত পারো এখন প্র্যাকটিস করার সময় আছে, বেশি এক্সপ্লেনেশন জানার এখন সময় নেই। তো তার জন্যেই আমি আজকে জাস্ট অ্যান্সার্সগুলো বলবো, আর যেখানে যেখানে আমার মনে হবে যে এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করা দরকার সেইটুকু জায়গা আমি একটু এক্সপ্লেন করে দেবো। যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে জানিয়ে দিই যে আমরা এর আগে সমস্ত পিওয়াই কিউ আর 40 দিন ধরে মক টেস্ট করেছি। সো তোমরা যদি সেই ক্লাসগুলো দেখতে চাও তো এই ভিডিও ডিসক্রিপশনসে কিছু ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তুমি সেগুলো দেখে নিতে পারো। আর বাদবাকি ভিডিওসের জন্য তুমি চ্যানেলে ভিজিট করে নিয়ে প্লেলিস্ট থেকেও তুমি দেখে নিতে পারো। পরীক্ষার আগে তুমি এই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে, কারণ এমসিকিউ প্র্যাকটিস কিন্তু এখন একমাত্র লক্ষ্য এই ফুড এসআই পরীক্ষায় ক্র্যাক করার জন্য। আর যারা চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস ও নিউ জব আপডেটসগুলো তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখে নেবো আমরা আজকের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, মন্টেগু চেমসফোর্ড আইন যখন পাশ হয় তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লয়েড জর্জ। নেক্সট প্রশ্ন দেখব আমরা, ভারতের গণপরিষদের ইউনিয়ন পাওয়ার কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পণ্ডিত জওয়াহরলাল নেহরু। একটা ছোট্ট ট্রিক এখানে বলি, যখনই এরকম কমিটির চেয়ারম্যান জিজ্ঞেস করবে স্পেশালি এই কনস্টিটিউশন নিয়ে, তো যেখানে ইউনিয়ন লেখা থাকবে সেই জায়গার কিন্তু মোস্টলি, আমি সবকটা না কিন্তু মোস্টলি পণ্ডিত জওয়াহরলাল নেহরুই তার চেয়ারম্যান ছিলেন। তো যদি তোমাকে কখনো গেস করতে হয়, তুমি অ্যান্সার পারছো না, সেই পরিস্থিতিতে তুমি এই ট্রিকটা ট্রাই করতে পারো। নেক্সট প্রশ্ন দেখব আমরা, নিম্নলিখিতদের মধ্যে কে দক্ষিণাত্যে বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হাসান গাঙ্গু। আর যদি জিজ্ঞেস করে এটা কোন বছরে করেছিলেন তিনি প্রতিষ্ঠা, তো সেটার উত্তর হয়ে যাবে 1347, 1347। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কোন বছর শুরু হয়েছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে 1914 সালে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, পশ্চিম ভারতে চালুক্য রাজবংশের উত্তরসূরি ছিল। তো উত্তরসূরি কারা ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রাষ্ট্রকূট রাজবংশ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, 1857 সালের বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে 10th মে 1857 বা 10ই মে 1857। তুমি দেখতে পাচ্ছ এখানে আমি বেশি কিছু এক্সপ্লেন করছি না, কারণ আমাদের অনেকগুলো প্রশ্ন আছে। ঠিক আছে, তো তার জন্য করছি না। যাদের এক্সপ্লেনেশন দরকার আছে, এখানে কিছু না কিছু প্রশ্ন এরকম আছে যেগুলো আমরা আগে সলভ করেছি। তো তোমরা প্রিভিয়াস ক্লাসেসগুলো একটু দেখে নিতে পারো, সেখানে এক্সপ্লেনেশন পেয়ে যাবে। আর আমার মনে হয় টাইম খুব কম আছে, তো আমরা এমসিকিউয়ে একটু ফোকাস করি। যেখানে আমার একটু প্রয়োজন মনে হচ্ছে সেখানে আমি একটু এক্সপ্লেনটা করে দেবো। ঠিক আছে, মঙ্গলরা প্রথমবারের মতো সিন্ধু নদীর তীরে আবির্ভূত হয় কার শাসনকালে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইলতুৎমিশ। নেক্সট প্রশ্ন দেখব আমরা, নালন্দা মহাবীর সাইটটি রয়েছে, এটা কোথায় অবস্থিত? খুব সোজা প্রশ্ন, অপশন সি হয়ে যাবে কারেক্ট, বিহারে এটা অবস্থিত। তোমাদের জন্য একটা প্রশ্ন, নালন্দা ইউনিভার্সিটি কোন গুপ্ত রাজা বানিয়েছিল বা প্রতিষ্ঠা করেছিল? ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, কে ভারতের পিটস বিল প্রবর্তন করেন? খুব সোজা এটা, এর সঠিক উত্তর হয়ে যাবে ওয়ারেন হ্যাস্টিং। অপশন বি হয়ে যাবে এর কারেক্ট উত্তর। অনেক সময় এই পিটস বিলের কিন্তু আবার বছরটা চেয়ে বসে, তো সেটার উত্তর হয়ে যাবে 1784। 1784-এ পিটস ইন্ডিয়া অ্যাক্ট প্রবর্তন হয়েছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, 1929 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস লাহোর অধিবেশনে কিসের জন্য বিখ্যাত? কিসের জন্য বিখ্যাত? লাহোর লিখেছে, 1929 লিখেছে, তার মানে হচ্ছে জওয়াহরলাল নেহরু যখন পূর্ণ স্বরাজের ডিমান্ড করেছিল। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখব আমরা, ওকে মাঝখানে সায়েন্সের কোশ্চেন চলে এসছে, এটা আমরা একটু পরে দেখছি। ঠিক আছে, আমরা আগে হিস্ট্রিটা করে নিই, তারপর আমরা সায়েন্সটাকে আবার কন্টিনিউ করব। ওকে,
11 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব। বাল গঙ্গাধর তিলককে লোকমান্য উপাধি দেয়া হয় ড্যাশ এর সময়। তো এটা কবে দেয়া হয়? এটা হয়ে যাবে অপশন সি, হোম রুল আন্দোলন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। ভারতের আধুনিক ইতিহাস অনুযায়ী নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে হেরাকা আন্দোলনের সাথে যুক্ত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রানী গাইদিন লিউ। নেক্সট প্রশ্ন দেখব আমরা। নিম্নলিখিতদের মধ্যে কে 712 খ্রিস্টাব্দে ভারতে আক্রমণ করেছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম ফার্স্ট ছিল যে সাকসেসফুলি সিন্ধু রাজ্যে আক্রমণ করেছিল, আর সেখান থেকেই ইন্ডিয়াতে মুসলিম ধর্মের প্রবর্তন হয়। মুসলিম ধর্ম তখন থেকে ছড়াতে স্টার্ট করে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। অষ্টাঙ্গিক মার্গের ধারণা ড্যাশের সঙ্গে সম্পর্কিত। তো অষ্টাঙ্গিক মার্গ কার সঙ্গে যুক্ত? এটা হয়ে যাবে অপশন বি, বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত। ঠিক আছে, গান্ধী ইরবিন চুক্তির ফলাফল সম্পর্কিত নিম্নলিখিত বিবর্তিগুলি বিবেচনা করুন। ঠিক আছে, প্রথম হচ্ছে আইন অমান্য আন্দোলনের স্থগিত করা হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে পুলিশি অতিথি তৎপরতার বিষয়ে একটি পাবলিক এনকোয়ারি গ্রহীত হয়। ভগৎ সিং এবং তার কমরেডদের মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে পরিবর্তন করা গ্রহীত হয়। আর লাস্ট হচ্ছে কংগ্রেস পরবর্তী গোলটেবিল সম্মেলনে অংশগ্রহণ করবে। তো এখানে দেখো এই দুটো কিন্তু অ্যাকসেপ্ট করা হয়নি, এখানে যেহেতু ফলাফল চেয়েছে। ঠিক আছে, মানে এনাদের চুক্তির যে রেজাল্ট এসেছিল, যা আউটকাম এসেছিল সেটা চেয়েছে। তো তার জন্য এর সঠিক উত্তর তো 1 আর 4 হবে, শুধুমাত্র 1 আর 4টা কারেক্ট আছে। না তো ব্রিটিশ সরকার এই পুলিশের ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল, আর ভগৎ সিং, রাজগুরু, সুখদেব এনাদের ফাঁসি তো হয়েই ছিল, তো এনাদের সেই শাস্তিটাকে যাবজ্জীবন কারাদণ্ডে কনভার্ট করেনি। তো তার জন্য এর উত্তর অপশন বি হয়ে যাবে। এখানে যেহেতু ফলাফল করেছে তার জন্য আমি অপশন বি চুজ করলাম, কিন্তু মহাত্মা গান্ধী এই 4টে পয়েন্টই রেখেছিল। যদি জিজ্ঞেস করে যে মহাত্মা গান্ধী এই ইরবিন চুক্তির সময় কোন কোন পয়েন্টসগুলো রেখেছিল, তাহলে কিন্তু এই 4টি ঠিক ছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। বিখ্যাত বৃহদেশ্বর মন্দিরটি ড্যাশ এ অবস্থিত। এটি কোথায় অবস্থিত? এটি তাঞ্জাভুরে অবস্থিত। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখব আমরা। প্রথম টেলিগ্রাফ লাইন ভারতে শুরু হয়েছিল ড্যাশ সালে। তো কত সালে এটা শুরু হয়েছিল? এটা হয়ে যাবে 1853, 1853-তে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় কত সালে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1921 সালে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। নিম্নলিখিত নেতাদের মধ্যে কে 1916 সালের ডিসেম্বরে লখনৌ চুক্তিতে আধিপত্য বিস্তার করেছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বাল গঙ্গাধর তিলক। এক্সট্রিমিস্ট দলের দিক থেকে যে সাইন করেছিল তার নাম হচ্ছে বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায় আর বিপিন চন্দ্র পাল। ঠিক আছে, এনাদের তিনজনকেই তার জন্য লাল বাল পাল হিসেবে বলা হয়। আর মডারেটদের দিক থেকে এই চুক্তিতে সাইন করেছিল তার নাম হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। দাড়িওয়ালা মানুষের একটি মূর্তি পাওয়া যায়, এটি হরপ্পা সভ্যতার কথা বলছে এখানে, তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মহেঞ্জোদারোতে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। 1144 সালে চাঁদওয়ারের যুদ্ধে মোহাম্মদ ঘোরি কাকে পরাজিত করেছিল? তো এই চাঁদওয়ারের যুদ্ধে জয়চাঁদকে হারিয়েছিল, জয়চাঁদকে পরাজিত করেছিল। সঠিক উত্তর হয়ে গেল অপশন বি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। ক্ষত্রিয় সম্পর্কিত নিম্নলিখিত বাক্যগুলি বিবেচনা করুন। ঠিক আছে, শাস্ত্র অনুসারে শুধুমাত্র ক্ষত্রিয়রাই রাজা হতে পারে। রাজনৈতিক ক্ষমতা কার্যকরভাবে সাফল্যের জন্য উন্মুক্ত ছিল যারা সমর্থন এবং সম্পদ সংগ্রহ করতে পারে এবং খুব কমই ক্ষত্রিয় হিসেবে জন্মের ওপর নির্ভরশীল। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। এই দুটো পয়েন্টই কিন্তু ঠিক আছে, এখানে সঠিকটা জিজ্ঞেস করেছে, এই দুটো পয়েন্ট ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। নিচের কোন মূল্যায়ন পদ্ধতির অধীনে ব্রিটিশ সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাওতওয়ারি। ঠিক আছে, তো রাওতওয়ারি কি ছিল? রাওতওয়ারি 1820 সালে টমাস মুনরো এটা শুরু করেছিল। এই রাওতওয়ারির আন্ডারে সব কৃষকদেরকে তাদের জমির মালিকানা অধিকার দিয়ে দিয়েছিল, আর ব্রিটিশ গভর্নমেন্ট তাদের থেকেই ট্যাক্স ওসুল করত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। সাবসিডিয়ারি অ্যালায়েন্স গ্রহণকারী প্রথম ভারতীয় স্থানীয় শাসক কে ছিল? খুব সোজা, এর সঠিক উত্তর হয়ে যাবে হায়দ্রাবাদ নিজাম। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখব আমরা।
1878 সালের ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ভাইসরয় ড্যাশ এর আমলে বাতিল করা হয়। তো এটা লর্ড রিপনের সময় বাতিল করা হয়েছিল। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখব আমরা, ইউয়েন সাং নিম্নলিখিত কোন শাসকের রাজত্বকালে পল্লবদের রাজধানী কাঞ্চিপুরম পরিদর্শন করেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নরসিংহবর্মন। ঠিক আছে, এটাকে কি করে লিঙ্ক করতে পারো, যদি তুমি এইটুকুটা জানো যে ইউংস্যাং হর্ষবর্ধনের সময় ইন্ডিয়াতে এসেছিল, তো তাহলে তুমি এখান থেকে লিঙ্ক করবে এই পল্লব ডাইনেস্টিকে কীভাবে। আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে যে হর্ষবর্ধন আর পুলিকেশিন দ্বিতীয়র মধ্যে যুদ্ধ হয়েছিল, তার মানে তারা দুজন সমকালীন ছিল। ঠিক, পুলিকেশিন আর মহেন্দ্র বর্মনের সঙ্গে, মানে পল্লব ডাইনেস্টির মহেন্দ্র বর্মনের সঙ্গে যুদ্ধ হয়েছিল, যার মধ্যে মহেন্দ্র বর্মন পরাজিত হন। ঠিক আছে, তো মহেন্দ্র বর্মন পল্লব ডাইনেস্টির আর পুলিকেশিন দ্বিতীয় আগেন এরা সমকালীন। এবার পুলিকেশিন দ্বিতীয়কে মহেন্দ্র বর্মনের ছেলে নরসিংহবর্মন হারিয়েছিলেন, যুদ্ধে পরাজিত করেছিলেন। তো সেই হিসেবে নরসিংহবর্মন আর পুলিকেশিন দ্বিতীয় হচ্ছে সমকালীন। কি সুন্দর একটা লিঙ্ক ক্রিয়েট হলো, তাই তো? অপশনসে মহেন্দ্র বর্মনও আছে, নরসিংহবর্মনও আছে। এবার মহেন্দ্র বর্মন তো মারা গেছেন যুদ্ধে, ওনার টাইমে তো অবভিয়াসলি হিউংসাং আসেননি পল্লবদের রাজধানী কাঞ্চিপুরমে, তার জন্যে উত্তরটা হয়ে যাবে নরসিংহবর্মন। অনেক সময় কিন্তু পরীক্ষায় তোমার একটা ফ্যাক্ট জানা থাকলে অন্য ফ্যাক্টকে ইজিলি তুমি লিঙ্ক করতে পারবে, আর সেইভাবেই কিন্তু উত্তর করা যায়। ঠিক আছে, ডাব্লিউবিসিএস হোক, ইউপিএসসি হোক, সেখানে তো অ্যাকচুয়ালি অনেক প্রশ্ন এইভাবেই তোমাকে সলভ করতে হবে। ফুড এসআই যদি এরকম টাফ কোশ্চেন্স দেয়ও, তো তুমি এইভাবে করতে পারো, না হলে সোজা উপায় আছে, মুখস্থ করে নাও। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, নিচের কোন মুঘল শাসক ঝারোখা দর্শন শুরু করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আকবর এটা শুরু করেছিলেন ঝারোখা দর্শন, আর অরঙ্গজেব এটাকে বন্ধ করে দিয়েছিল। আগ্রা ঘরানার মালকা জান কলকাতার নিচের কোন নবাবের দরবারে সঙ্গীত শিল্পী ছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ওয়াজিদ আলী শাহ। এই যে মালকা জান ছিল আগ্রা ঘরানার, এর আরেকটা নাম ছিল, সেটা হচ্ছে গওহর জান। এই গওহর জান কিন্তু আরেকটা ফেমাস নামে পরিচিত। কলকাতায় যখন প্রথম এই গ্রামোফোন ব্যাপারগুলো আসতে স্টার্ট করে, তো ভারতের প্রথম রেকর্ডিং সুপারস্টার নামেও কিন্তু মালকা জান ফেমাস আছে। এছাড়াও গ্রামোফোন গার্ল নামেও কিন্তু অনেকে মালকা জানকে চেনে। ঠিক আছে, তো এটা স্ট্যাটিক জিকে থেকেও তোমাকে প্রশ্ন করতে পারে, আর এটা কিন্তু তোমাকে এই যেইভাবে হিস্ট্রিতে আমরা সলভ করছি সেইভাবেও করতে পারে। তাহলে কি কি নাম বললাম আমি মালকা জানের? একটা হচ্ছে তোমার গওহর জান, একটা হচ্ছে গ্রামোফোন গার্ল, আর একটা হচ্ছে ভারতের প্রথম রেকর্ডিং সুপারস্টার। ঠিক আছে, এই সবকটা নাম আশা করি তোমাদের মনে থাকবে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, বারীন্দ্র ঘোষ নিচের কোনটির সাথে যুক্ত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অনুশীলন সমিতি। আর এই অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো হয়ে যাবেন প্রমোদ মিটার। আমি এই মিটার কথাটা এই জন্য ইউজ করলাম যাতে তোমাদের ফেলুদার পি মিটার থেকে নামটা মনে থাকে। ঠিক আছে, না হলে ওনার নাম হচ্ছে প্রমোদ মিত্র, উনি পেশায় ব্যারিস্টার ছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, পশ্চিম ভারতে চালুক্য রাজবংশের উত্তরসূরি কে? এই প্রশ্নটা বোধহয় রিপিট হয়ে গেছে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রাষ্ট্রকূট। ওকে, যখন রিপিট হয়েছে তখন আরেক দুটো ইনফরমেশন আমরা জেনে নিই। চালুক্যর শেষ রাজা কে ছিল? শেষ রাজা ছিল কীর্তিবর্মন, আর রাষ্ট্রকূটের যে স্থাপক ছিল বা রাষ্ট্রকূট ডাইনেস্টির যে ফাউন্ডার ছিল, তার নাম হচ্ছে দন্তিদুর্গ। ঠিক আছে, ওকে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হরপ্পন সভ্যতা আবিষ্কৃত হয়? আর এই সঠিক উত্তর হয়ে যাবে 1921। এখানে পরপর দুটো প্রশ্ন রিপিট হয়ে গেছে। ওকে, নিম্নলিখিত বাক্যগুলি বিবেচনা করুন। মহাভারতে ব্যবহৃত সংস্কৃত বেদের তুলনায় অনেক সহজ। প্রাচীনতম শিলালিপিগুলি ছিল প্রাকৃত ভাষায়, যা সাধারণ মানুষের ব্যবহৃত ভাষা। নিচের কোডগুলি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করুন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এই দুটো পয়েন্টই কিন্তু কারেক্ট আছে। ঠিক আছে, এখানে দেখো এই প্রাকৃত ভাষাটা কিন্তু কমন ল্যাঙ্গুয়েজ ছিল অশোকার টাইমে, পালি ল্যাঙ্গুয়েজও তখন ফেমাস হচ্ছিল। আর এই প্রথম পয়েন্টটা যেটা আছে যে মহাভারতের সংস্কৃতটা ইজি ছিল বেদের তুলনায়, তো সেটাও কারেক্ট আছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ঋগ্বেদের সম্বন্ধে নিচের কোন উক্তিটি সঠিক নয়? ওকে, তো এখানে দেখো, এগুলোকে পড়ার আগে একটা পয়েন্ট আগে দেখতে পাচ্ছি আমরা, মন্দির কথাটা। এখানে বলেছে ঋগ্বেদ, তো ঋগ্বেদ মন্দিরের সঙ্গে কিন্তু কোনোভাবে যুক্ত ছিল না, তো এখানে মন্দিরে বলিদান করাটা হতো, এই পয়েন্টটাই কিন্তু পুরোপুরি ভুল আছে। মন্দিরে বলিদান অনেক পরের দিকে এসেছে, এটা কিন্তু ঋগ্বেদের সময় ছিল না।
ঠিক আছে, তো অপশন ডি আমি শিওরলি এখানে নিজের টাইম বাঁচানোর জন্য ডি মার্ক করে চলে আসবো পরীক্ষাতে। কারণ ঋগ্বেদরা ছিল ওরা ন্যাচারাল জিনিসপত্রের পুজো করতো, নদী হলো, গাছপালা হলো, ইন্দ্র দেবতা হোমযজ্ঞ হলো, ব্রহ্মাদেবের জন্য হোমযজ্ঞ করা হতো, কিন্তু এই মন্দির পুজোটা তখন ছিল না। ঠিক আছে, তো মন্দিরে বলিদান করা হতো, এই পয়েন্টটাই পুরোপুরি ভুল আছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, কার দর্শনকে অদ্বৈত বলা হয়, মানে মনোথিজমের কথা বলছি এখানে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শঙ্করাচার্য। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, প্রাচীন ভারতীয় মহাজনপদ সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক? সমস্ত মহাজনপদ ছিল অলিগার্চি, যেখানে একদল লোকের দ্বারা ক্ষমতা প্রয়োগ করা হতো। তো পয়েন্ট এ একদম ভুল হয়ে গেল, এখানে সঠিকটা বলেছে, এটা মনে রাখতে হবে আমাদেরকে। ঠিক আছে, তো প্রথম পয়েন্টটা ভুল হয়ে গেল। নেক্সট হচ্ছে সমস্ত মহাজনপদ পূর্ব ভারতে অবস্থিত ছিল, না সমস্ত ছিল না, আমরা দক্ষিণ ভারতেরও দেখেছি, পেনিনসুলার ইন্ডিয়াতেও ছিল একটা। ঠিক আছে, তো এটাও ভুল হয়ে গেল। মহাজনপদের দ্বারা কোনো সেনাবাহিনী রক্ষণাবেক্ষণ করা হয়নি। যদি তোমরা আজাতশত্রুকে চিনে থাকো তাহলে এই রক্ষণাবেক্ষণ সেনাপতি ব্যাপারটা খুব ভালো মতো তোমাদের মনে থাকবে। ঠিক আছে, বাহুবলী মুভিতে যে ফার্স্ট মুভিটাতে দেখানো হয়েছিল যে অস্ত্রগুলো, তো সেইগুলো কিন্তু ওই আজাতশত্রুর কনসেপ্টেই বানানো হয়েছিল। আর অপশন ডি হচ্ছে বৌদ্ধ ও জৈন গ্রন্থে 16টি মহাজনপদের তালিকা রয়েছে, একদম ঠিক, অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, যদি কোনো প্রশ্নে তোমাদেরকে গ্রন্থগুলির নাম জিজ্ঞেস করে তাহলে বৌদ্ধ ধর্মের গ্রন্থের নাম হয়ে যাবে অঙ্গুতারা নিকায়া, আর জৈন ধর্মীয় গ্রন্থের নাম হয়ে যাবে ভগবতী সূত্রা, যেখানে এই 16টা মহাজনপদের নাম উল্লেখ আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, ভারতের রাষ্ট্রীয় প্রতীকে সত্যমেব জয়তে শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছে? খুব সোজা প্রশ্ন, অপশন এ হয়ে যাবে কারেক্ট, মুন্ডক উপনিষদ থেকে এটা নেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখব আমরা, নিচের কোনটি বৌদ্ধের পবিত্র গ্রন্থ? তো এদের পবিত্র গ্রন্থ হয়ে যাবে অপশন সি, ত্রিপিটাকা। ত্রিপিটাকা আগে একটা অন্য ফর্মে আমরা সলভ করেছিলাম, এই প্রশ্ন এসেছিল, তো সেখানে ত্রিপিটাকার আমি নাম বলেছিলাম, সেই নামগুলো যদি তোমাদের মনে থাকে তো অবভিয়াসলি কমেন্ট করবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল শিক্ষার একটি বড় কেন্দ্র, বিশেষ করে বৌদ্ধ ধর্মের, অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট দেখব, নিচের কোনটি বৌদ্ধের গ্রন্থ নয়? নিচের কোনটি বৌদ্ধের গ্রন্থ নয় বলেছে? ত্রিপিটাকা, জাতক, অঙ্গুতারা নিকায়া, একটু আগে আমি বললাম অঙ্গুতারা নিকায়া, তো উপনিষদ হচ্ছে, অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখব আমরা, নিচের কে দেবনাম প্রিয়া নামে পরিচিত? অপশন এ হয়ে যাবে কারেক্ট, অশোকার। নেক্সট প্রশ্ন হচ্ছে, হরপ্পা স্থান মান্দা কোন নদীর তীরে অবস্থিত ছিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, চেনাব নদী। ঠিক আছে, চেনাব নদীর ডান তীরে এটা অবস্থিত আছে। ডান দিক বাঁ দিক অনেক সময় জিজ্ঞেস করে নেয়, তো আমি ডান দিক এটা মনে রাখবে। আচ্ছা, এটা আবিষ্কার কবে করা হয়েছিল? এটা 1982-তে আবিষ্কার করেছিল জেপি যোশী। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, কে ভারতের নেপোলিয়ন নামে পরিচিত? ইন্ডিয়ান নেপোলিয়ন বলছে, তো এটা হয়ে যাবে সমুদ্রগুপ্ত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, সিন্ধু সভ্যতার বন্দর নগরী কোনটি? খুব সোজা, এটা হয়ে যাবে লোথাল, অপশন সি, আর এটা গুজরাতে রয়েছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, গৌতম বুদ্ধ কোথায় প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন? তো এটা হয়ে যাবে অপশন এ, সারনাথে দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, 1907 সালে সুরত কংগ্রেস অধিবেশনে সভাপতি কে ছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাসবিহারী ঘোষ। ঠিক আছে, আর এই সময় কিন্তু সুরট স্প্লিট ঘটেছিল, যেখানে এক্সট্রিমিস্ট আর মডারেটরা সেপারেট হয়ে যান, আলাদা হয়ে যান। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, মুঘল প্রশাসনে মাদাদে মাস ছিল যারা ওই কোর্টে নোবেলরা ছিলেন, যারা বিজ্ঞ ব্যক্তিরা ছিল, বিদ্বানরা ছিল, তাদেরকে জমি দেওয়া হতো, ট্যাক্স ফ্রি জমি দেওয়া হতো তাদেরকে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিজ্ঞ ব্যক্তিকে প্রদত্ত ফ্রিল্যান্ড রাজস্ব। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান, এই কথাটি কে বলেছেন? এই কথাটি বলেছেন স্বামী বিবেকানন্দ, অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখব আমরা, ভারতীয় জাতীয় কংগ্রেস নিচের কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু দ্বিতীয় সভাপতি নির্বাচিত হন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ত্রিপুরী অধিবেশনে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, আর হিস্ট্রি থেকে এটা কিন্তু লাস্ট প্রশ্ন, এরপরে আমরা সায়েন্সে মুভ করব, যেটাকে আমরা ওপরে ছেড়ে এসেছি। 1909 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ড্যাশ নামে পরিচিত? তো এটা হয়ে যাবে মোরলে মিন্টো রিফর্ম, অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, তো হিস্ট্রিটা আমরা শেষ করলাম, এবার একটু আমরা ওপরে সায়েন্সটা ছেড়ে এসেছিলাম, সেটা আমরা একটু সলভ করে নেব। অ্যান্টিজেন একটি পদার্থ যা, অপশন সি হয়ে যাবে কারেক্ট, ইমিউন সিস্টেমকে ট্রিগার করে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা,
আয়োডিনের অভাবের কারণে কোন রোগ হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে গলগণ্ড, যেটাকে আমরা গোইটার বলে থাকি। আয়োডিন ডিফিসিয়েন্সিতে যে রোগটা হয় সেটা হচ্ছে গোইটার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, লাইসোজোম ড্যাশ থেকে উৎপন্ন হয়। তো লাইসোজোম কোথায় থেকে উৎপন্ন হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে গোলগি অ্যাপারেটাস থেকে এটা উৎপন্ন হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে গ্লুকোমা মানব দেহের কোন অংশকে প্রভাবিত করে? তো গ্লুকোমা কোথায় হয় এটা জানলেই হলো। তো গ্লুকোমা আমাদের চোখে হয়, তাই তো, তাহলে এটা চোখকে প্রভাবিত করে। নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোন রক্তের গ্রুপকে সর্বজননী দাতা বলা হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ও প্লাস কিন্তু সর্বজননী ব্লাড গ্রুপ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, কোনটি বায়ু দূষণের সূচক হিসেবে ব্যবহৃত হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লাইকেন। যদি বায়ু নোংরা থাকে বা দূষিত থাকে তাহলে সেখানে লাইকেন কিন্তু আর গ্রো করতে পারে না। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, নিচের কোন পদার্থটি রক্তের প্রবাহে প্রবেশ করলে তার প্রবেশের স্থানে রক্ত জমাট বাঁধবে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে থ্রোম্বোপ্লাস্টিন। অপশন ডি হয়ে যাচ্ছে কারেক্ট উত্তর। এখানে যে অপশন এই সি দেখছো হেপারিন, হেপারিন কিন্তু ব্লাড ক্লটিংকে প্রিভেন্ট করে। ঠিক আছে, রক্তকে জমতে বাধা দেয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, প্রাণী কোষে নিচের কোন গ্রুপটি প্রেজেন্ট রয়েছে? সমস্ত কিছু পড়ার চেয়ে ভালো আমরা একটু অবজার্ভ করে নিই, তাহলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। কোষ প্রাচীর, এটা অ্যানিমাল সেলে থাকে না, প্রাণী কোষে থাকে না, এটা প্লান্ট সেলের গুণ। ঠিক আছে, নেক্সট হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এটা প্লান্ট সেলে থাকে। এখানে নেক্সট হচ্ছে নিউক্লিয়াস, কোষ পর্দা, মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, সব কটাই অ্যানিমাল সেলে থাকে। ওকে, নিচেরটা দেখে নিই, নিচেরটা ভ্যাকুয়াল, কোষ পর্দা। ওকে, ঠিক আছে, একটা সেন্ট্রাল ভ্যাকুয়াল থাকে যেটা শুধুমাত্র প্লান্ট সেলই থাকে, তাই তো, তো তার জন্য অপশন ডিটাও ভুল হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে কার্বোহাইড্রেট ড্যাশ আকারে সংরক্ষিত হয়? উদ্ভিদ এবং প্রাণীর দুটোই বলেছে এখানে। তো প্লান্ট সেলে দেখো, মানে প্লান্টে স্টার্চ ফর্মে থাকে, আর মানুষের মধ্যে গ্লাইকোজেন ফর্মে গ্লুকোজ স্টোর থাকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো, তাহলে অপশন বি হয়ে গেল কারেক্ট উত্তরের। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, নিচের মধ্যে কোনটি ফুড টিউব? নিচের মধ্যে কোনটি ফুড টিউব? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অসিওফেগাস। অপশন সি হয়ে যাবে কারেক্ট। এটাকে অনেকে ইসোফিগাসও উচ্চারণ করে, তো অসিওফেগাস বলো বা ইসোফিগাস বলো, দুটো একই জিনিস হলো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, রাবার শক্ত করতে নিচের কোন রাসায়নিক প্রক্রিয়াটির ব্যবহার করা হয়? তো ওটার জন্য ভালকালাইজেশন করা হয়, তো অপশন সি হয়ে যাবে কারেক্ট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, নিম্ন তাপমাত্রা পরিমাপের যন্ত্রকে বলা হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্রায়োমিটার। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, মানব দেহের কোন অংশকে আমাদের শরীরের কেমিক্যাল ফ্যাক্টরি বলা হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে যকৃৎ বা আমাদের লিভার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, লাইট ওয়েভ হলো, লাইট ওয়েভ কি হলো? তো লাইট ওয়েভ হচ্ছে আমাদের একটা ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, মাটির অধ্যয়নের সাথে সম্পর্কিত বৈজ্ঞানিককে বলা হয়? অপশন এ, পেডোলজিস্ট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, গ্লুকোমা মানব দেহের কোন অংশকে প্রভাবিত করে? এটা রিপিট কোশ্চেন আছে, সঠিক উত্তর হবে চোখ। নেক্সট হচ্ছে ভোপাল গ্যাস স্ট্র্যাটেজি ড্যাশ লিকেজের কারণে হয়েছিল? এটাকে শর্ট ফর্মে এমআইসি বলে কিংবা মিথাইল আইসোসাইনেট। তো অপশন এ হয়ে যাবে কারেক্ট। একটা রেলওয়ে ম্যান বলে সিনেমা ওয়েব সিরিজ এসেছে, পারলে সেটা দেখবে, এক্সামের পরেই দেখো, এখন আর দেখতে হবে না, ওটা খুব সুন্দর আছে, সেখানে এই ভোপাল গ্যাস স্ট্র্যাটেজি পুরোটা দেখানো হয়েছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, নিম্নলিখিত কোনটি লিভার দ্বারা নিঃসৃত হয়? তো লিভার দ্বারা কোনটা হয়? অপশন হয়ে যাবে অপশন ডি, পিত্ত। ঠিক আছে, এই পিত্তটা লিভার দ্বারা সিক্রেট করা হয়, যেটা আমাদের গল ব্লেডারে স্টোরড থাকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, মিউটেশন তত্ত্ব ড্যাশ দ্বারা প্রস্তাবিত হয়েছিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হিউগো দি ব্যারিজ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, মাইক্রোওয়েভ ওভেনের কারণে কম বিদ্যুৎ খরচ হয় কারণ? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিকিরণের স্বল্প তরঙ্গ দৈর্ঘ্য। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, যখন এটির কাছাকাছি দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি দেখেন একটি সুইমিং পুলকে সত্যিকারের চেয়ে অগভীর দেখায়, যার কারণ? এর সঠিক উত্তর হয়ে যাবে প্রতিসরণ বা আলোর প্রতিসরণ। অপশন সি হয়ে যাবে কারেক্ট। এই প্রতিসরণ ব্যাপারটা অনেকভাবে জিজ্ঞেস করা হয়েছে, যার উত্তরটাই হচ্ছে রিফ্র্যাকশন বা প্রতিসরণ। একটা সূর্যকে নিয়ে প্রশ্ন আছে, তো একটা হচ্ছে ছাদে রাখা জলের ট্যাঙ্কিকে নিয়ে, আর আজকে আমরা দেখলাম সুইমিং পুলকে নিয়ে।
ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, কুমির চর্বি জমা করে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লেজে জমা করে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি নার্ভ ফাইবারের ইম্পালসের ট্রান্সমিশনের জন্য অপরিহার্য, মানে এসেনশিয়াল বলছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সোডিয়াম। ঠিক আছে। নার্ভ ইম্পালস ট্রান্সমিশনের জন্য সোডিয়াম কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ক্লাসরুমে শেষ ডেস্কে বসে থাকা অবস্থায় একজন শিক্ষার্থী ব্ল্যাকবোর্ডে লেখাটি অস্পষ্ট হিসেবে দেখতে পান, তবে সামনের ডেস্কে বসলে তিনি তা স্পষ্ট দেখতে পান। শিক্ষার্থীর একটি দৃষ্টির ত্রুটিতে ভুগছেন, যা হলো অপশন বি হয়ে যাবে মায়োপিয়াতে ভুগছে সে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, নিচের বিবৃতগুলির মধ্যে কোনটি সঠিক। ঠিক আছে। সমস্ত ধমনী অক্সিজেনযুক্ত রক্ত বহন করে, না। সমস্ত শিরা অক্সিজেনযুক্ত রক্ত বহন করে। পালমোনারি ধমনী ব্যতীত অন্যান্য সমস্ত ধমনী অক্সিজেনযুক্ত রক্ত ব্যবহার করে, একদম ঠিক। অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, নিচের কোনটি আমাদের শরীরের সবচেয়ে কঠিন অংশ, তো হয়ে যাবে দাঁতের এনামেল। অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, একজন ব্যক্তির পূর্ণ আকারের ছবি দেখার জন্য একটি সমতল আয়নার ন্যূনতম উচ্চতা হবে, অপশন বি হয়ে যাবে কারেক্ট, ব্যক্তির উচ্চতার অর্ধেক। ব্যক্তির উচ্চতা অর্ধেক থাকলেই সে আয়নাতে সে নিজেকে সম্পূর্ণভাবে দেখতে পাবে। তোমাদের বাড়িতে যদি এরকম কোনো মিরর থাকে তো তোমরা সেটা এক্সপেরিমেন্ট করেও দেখতে পারো, যদিও এই বয়সে আর এক্সপেরিমেন্ট করা উচিত নয়, এগুলো ছোট ক্লাসে করলে বেশ ভালো হতো। নেক্সট দেখবো আমরা, একটি কাটা হীরা তার ড্যাশ কারণে স্পার্কলস। ঠিক আছে। হাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হবে এটা আমরা আগেও করেছি এই প্রশ্নটা। হাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কারণে ওর মধ্যে সেই চমক বা সেই স্পার্কলসগুলো থাকে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, আলোকবর্ষ হলো, আলোকবর্ষ কি হলো, এক বছরে মুক্ত স্থানে আলো দ্বারা ভ্রমণ করা দূরত্ব। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, মানুষের কানের শ্রবণযোগ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ, তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 20 হার্টজ থেকে 20,000 হার্টজ অবধি আমরা শুনতে পারি। তারপরে যেটা হবে সেটা আল্ট্রাসনিক, আর তার আগে হবে সেটা ইনফ্রাসনিক হয়ে যাবে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, বাদুড় রাতে দূরত্ব, দিক নির্দেশ, প্রকৃতি এবং বাধার আকার নির্ধারণ করতে পারে। এটি নির্গত ড্যাশ প্রতিফলনের দ্বারা সম্ভব, তো এটা হয়ে যাবে অপশন এ হয়ে যাবে কারেক্ট। বাদুড় থেকে অতিশনক তরঙ্গের প্রতিফলনের দ্বারা সম্ভব হয়। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, মানবদেহের যে অঙ্গটি গ্লাইকোজেন আকারে, এখানে কেটে গেছে, অ্যাকচুয়ালি গ্লাইকোজেন আকার বলছে মানে গ্লুকোজকে আমাদের শরীরের কোন অঙ্গটি গ্লুকোজকে গ্লাইকোজেন আকারে স্টোর করে রাখে, এটাই হয়তো প্রশ্নটা ছিল। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, গ্লুকোজ আমাদের লিভারে স্টোর থাকে গ্লাইকোজেন ফর্মে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, মানুষের মস্তিষ্কের কোন অংশ ঘুম নিয়ন্ত্রণ করে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পাইনাল গ্রন্থি। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, নিচের কোনটি এনজাইম, তো এর সঠিক উত্তর হয়ে যাবে ট্রিপসিন হচ্ছে এনজাইম। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, এই 36 নম্বর প্রশ্নে কিছু একটু মিস্টেক আছে মনে হচ্ছে, তো 36টা আমরা স্কিপ করলাম। মস্তিষ্কের কোন অংশ সূক্ষ্ম নড়াচড়া নিয়ন্ত্রণ করে, মানুষের শরীরের ভারসাম্য বজায় রাখে এবং পেশির স্বর বজায় রাখে। ঠিক আছে। এত বড় প্রশ্ন না দিলেও চলতো, সূক্ষ্ম নড়াচড়া ব্যাপারটাতেই আমরা অ্যান্সারটা পেয়ে গেছিলাম। এর সঠিক উত্তর হবে অপশন সি, সেরিবেলাম। ঠিক আছে। সূক্ষ্ম নড়াচড়া নিয়ন্ত্রণ করে সেরিবেলাম। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, সাবান বুদবুদ ড্যাশ এর কারণে রঙিন দেখায়, কিসের কারণে রঙিন দেখায়, তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইন্টারফেয়ারেন্সের জন্য। ঠিক আছে। যখন একটি সিডি সূর্যের আলোতে দেখা যায় তখন রংধনুর মতো রং দেখা যায়। এই ঘটনার ভিত্তিতে ব্যাখ্যা করা যেতে পারে যে, অপশন ডি হয়ে যাবে কারেক্ট, রিফ্র্যাকশন, ডিফ্র্যাকশন এবং ট্রান্সমিশন। ঠিক আছে। তাহলে সাবানের ফেনার যদি কথাটা আসে বা সাবানের বুদবুদের যদি প্রশ্নটা আসে, সেই ক্ষেত্রে হয়ে যাবে ইন্টারফিয়ারেন্স। সূর্য, জল, ওয়াটার কিংবা সুইমিং পুল রিলেটেড প্রশ্ন আসলে হয়ে যাবে প্রতিসরণ বা রিফ্র্যাকশন। আর এই সিডি ক্যাসেট রিলেটেড যদি প্রশ্নটা আসে তাহলে এর উত্তর হয়ে যাবে রিফ্র্যাকশন, ডিফ্র্যাকশন আর ট্রান্সমিশন। ঠিক আছে। এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ রিপিটেটিভ প্রশ্ন আছে, তার জন্য এই প্রশ্নগুলোকে আমি বারবার পয়েন্ট আউট করছি। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, সমুদ্রের তলদেশে গভীরতা মাপার জন্য জাহাজে ব্যবহৃত বিশেষ কৌশলটি হলো, তো সেই কৌশলটি কি, সেই কৌশলটি হলো সোনার। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে।
নেক্সট প্রশ্ন দেখব আমরা, পারঅক্সিজোমস ড্যাশ এর সংশ্লেষণের সাথে জড়িত। তো এটা কিসের সংশ্লেষণের সঙ্গে জড়িত? তো এটা হয়ে যাবে গ্লাইকোসিন আর সেরিন, অপশন সি হয়ে যাবে কারেক্ট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, নিচের কোনটি মানুষের জরুরি হরমোন? জরুরি হরমোন বলেছে, তার মানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অ্যাড্রেনালিন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, মানবদেহের কোন অংশকে আমরা শরীরের কেমিক্যাল ফ্যাক্টরি বলে থাকি? প্রশ্নটা রিপিট হয়েছে, যকৃৎ হবে এর উত্তর, অপশন বি। নেক্সট প্রশ্ন দেখব আমরা, নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি ল্যাসাইন্স টেস্টের দ্বারা শনাক্ত করা যায় না? ঠিক আছে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ফ্লোরিন। এই ল্যাসিন টেস্ট আমরা কিসের জন্য ইউজ করি? যে কোনো অর্গানিক কম্পাউন্ডে যদি নাইট্রোজেন, সালফার বা হ্যালোজেন গ্রুপের কেউ থাকে তাহলে সেটা আমরা ডিটেক্ট করতে পারি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, বাস্তুতন্ত্রের জৈব উপাদানগুলির মধ্যে কোনটি উৎপাদক সিস্টেম? কোনটি উৎপাদক সিস্টেম জিজ্ঞেস করেছে, তো অবভিয়াসলি এর উত্তর হয়ে যাবে সবুজ গাছপালা, অপশন ডি হয়ে যাবে কারেক্ট। নেক্সট প্রশ্ন দেখব আমরা, নিচের কোনটি গস নামক এককে পরিমাপ করা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি চৌম্বিক আবেশ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, নিচের কোনটি প্লান্ট কিংডম উভচর হিসেবে পরিচিত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ব্রায়োফাইটস। নেক্সট প্রশ্ন দেখব আমরা, কানেকটিভ টিস্যু প্রধান উপাদানগুলি হলো, কানেকটিভ টিস্যুর প্রধান উপাদানগুলি কি আছে? তো সেটা হয়ে যাবে অপশন ডি কোলাজেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, আয়োডিনের অভাবের কারণে কোন রোগ ঘটে? এটা আমরা প্রথমের দিকেই করেছি, 1 নম্বর প্রশ্নটা আবার রিপিট হয়েছে। ঠিক, ওর অপশন হয়ে যাবে সি কারেক্ট উত্তর, গলগন্ড, আর এটাকে ইংলিশে গোইটার বলা হয়। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, আর নেক্সট আর সায়েন্স সেকশনে এটা লাস্ট প্রশ্ন আছে, উটের কুঁজ একটি টিস্যু দিয়ে গঠিত, এটি একটি প্রকারের এটি একটি প্রকারের হয়ে যাবে অ্যাডিপোজ টিস্যু, অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। প্রশ্নে বলা হয়েছিল যে উটের যে কুঁচটা হয় সেটা কোন টিস্যু দিয়ে গঠিত, এটাই ছিল প্রশ্ন। এর সঠিক উত্তর হয়ে যাবে অ্যাডিপোজ টিস্যু। তাহলে আমরা হিস্ট্রি শেষ করলাম, আমরা সায়েন্স শেষ করলাম, এবার আমরা মুভ করব জিওগ্রাফির দিকে। ওকে, জিওগ্রাফি এখান থেকে শুরু হচ্ছে। এবার আমরা জিওগ্রাফির 50টা প্রশ্ন দেখব। আশা করছি ক্লাসটা তোমাদের বোরিং লাগছে না, আর বোরিং লাগলেও কিন্তু কিছু করার নেই, আমাদেরকে পড়তে তো হবেই, পরীক্ষাটা এবার একদম সামনে চলে এসছে। আর এই বছর জানি সিট খুব কম আছে, কিন্তু আমি চাই সবারই ফুড এসআই পরীক্ষাটা যাতে এবার ক্র্যাক হয়, কারণ আমি যথেষ্ট চেষ্টা করেছি তোমাদেরকে জেনারেল স্টাডিজের যত রকমের প্রশ্ন হয় ডে 0 থেকে স্টার্ট করি আমি, সেখান থেকে কিন্তু আমি আজ অবধি অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যত রকমের এমসিকিউস হয় সমস্ত কিছু শেয়ার করেছি, আর তোমরাও আমার সঙ্গে প্র্যাকটিস করেছো, তার জন্য থ্যাংক ইউ তোমাদেরকে। তো আশা করছি যে তোমার এবার ফুড এসআই পরীক্ষাটা কিন্তু ক্র্যাক হবেই হবে। ক্লাস 10th লেভেলের পরীক্ষা আছে, আমরা ইজি লেভেলও দেখেছি, আর আজকে আমরা মডারেট লেভেলও দেখছি। এর আগেও আমি একটা করিয়েছিলাম ক্লাস, সেখানেও আমি কিছু কোশ্চেন্স মডারেট লেভেলের নিয়েছিলাম, আর সেখানে অনেকেই কমেন্ট করেছিলে যারা, তাদের কিন্তু আমি দেখলাম স্কোর ভালোই ছিল, খারাপ ছিল না। তো তার জন্য আমি বলবো যে আর একটু খাটনি করে নাও, জাস্ট এই আর কটা দিন আছে। তো প্রথম প্রশ্ন দেখবো আমরা জিওগ্রাফির, নিচের কোন শহরে হিন্দুস্তান মেশিন ও টুল শিল্প অবস্থিত? খুব সোজা, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ব্যাঙ্গালোর। নেক্সট প্রশ্ন দেখব, কোন স্থানটিকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? দক্ষিণ ভারতের বলেছে তো কোয়েম্বাটোর হবে, আর যদি ইন্ডিয়ার বলতো তো আহমেদাবাদ হতো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, ভারতের রেলওয়ের দীর্ঘতম প্ল্যাটফর্ম হলো হুবলি, এটা নতুন আছে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হুবলি, আর খড়গপুরও নয় আর গোরখপুরও নয়, এবার হুবলি হবে উত্তর। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, বাল্টোরো হিমবাহ কোথায় অবস্থিত? এটি কারাকোরমে অবস্থিত। ঠিক আছে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে কারাকোরম পর্বত শ্রেণীতে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, সেখানে অনেকগুলোই গ্লেশিয়ার আছে, সব থেকে বড় গ্লেশিয়ারের নাম হচ্ছে সিয়াচিন গ্লেশিয়ার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ত্রিপুরার বর্তমান রাজ্যপাল কে? এখানে অপশনস ভুল আছে, অ্যাকচুয়ালি এটা পুরনো অপশনস। অপশন সত্যেন্দ্র নারায়ণ আর্য, ইনি 2023-এর অক্টোবর মাসে রিটায়ার করেছেন, আর এখন যিনি আছেন তিনি হচ্ছেন ইন্দ্রসেন রেড্ডি বা নাল্লু ইন্দ্রসেন রেড্ডি। ঠিক আছে, সেটা অপশনে লেখা নেই, নাল্লু ইন্দ্রসেন রেড্ডি, ইনি ত্রিপুরার বর্তমান রাজ্যপাল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ডজ গোল লাইন থ্রু পাস ড্যাশ এর সাথে যুক্ত? কিসের সাথে যুক্ত? তো এটা হয়ে যাবে হকির সাথে যুক্ত, অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট দেখবো আমরা, প্রাচীনতম শোধনাগার যেটি বর্তমানে কর্মরত রয়েছে সেটি কোথায় অবস্থিত? প্রাচীনতম শোধনাগার বলতে এখানে পেট্রোলিয়াম রিফাইনারির কথা বলছে। ঠিক আছে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ডিগবোয়ে। দক্ষিণ গোলার্ধে অন্টার্কটিকায় ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্রের নাম কি? খুব সোজা, এটা আমরা বোধহয় কালকে বা পরশুই একটা জিওগ্রাফি ক্লাসে করেছিলাম। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি
দক্ষিণ গঙ্গোত্রী। সেখানে জিজ্ঞেস করেছিল যে দক্ষিণ গঙ্গোত্রী কি, এটাই জিজ্ঞেস করেছিল শুধুমাত্র। নেক্সট প্রশ্ন দেখব আমরা, ভারতের নিচের কোন বন্যপ্রাণী অভয়ারণ্য গন্ডার সংরক্ষণ প্রকল্প চলছে? খুব সোজা, কাজিরাঙ্গা, অপশন সি হয়ে যাবে কারেক্ট। গতকালকে এখানে মোদিও গেছিলেন। নেক্সট প্রশ্ন দেখব আমরা, সাতপুরা ও বিন্ধ্যা পর্বতের মধ্যে কোন নদী প্রবাহিত হয়? খুব সোজা, এটাও আমরা আগে করেছি মনে হচ্ছে, নর্মদা হয়ে যাবে সঠিক উত্তর, অপশন ডি কারেক্ট হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, নিচের কোন পর্বত শৃঙ্গটি দক্ষিণের এভারেস্ট নামে পরিচিত? তো দক্ষিণের এভারেস্ট বলেছে যখন, তো সব থেকে উঁচু হতে হবে সেটাকে, আর সেটা হচ্ছে আনাইমুডি, অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, আনাইমুডি। নেক্সট প্রশ্ন দেখব আমরা, পাকিস্তানের গুরুদুয়ারা দরবার সাহিবকে এই পাঞ্জাব জেলার ডেরা বাবা নানকের মন্দিরের সঙ্গে সংযুক্তিকারী কর্তারপুর করিডোর কে উদ্বোধন করেন? তো প্রশ্ন এইটুকুটাই আছে যে কর্তারপুর করিডোর কে উদ্বোধন করেন, তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নরেন্দ্র মোদী। নেক্সট প্রশ্ন দেখব আমরা, দাশতে কবির মরুভূমি কোন দেশে অবস্থিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইরান। এটাকে গ্রেট সল্ট ডেজার্টও বলা হয়, আর এটা ইরানের কিন্তু লার্জেস্ট ডেজার্ট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? বৃহত্তম কেন্দ্রশাসিত, যদি এরিয়া ওয়াইজ দেখি তাহলে আন্দামান নিকোবর সব থেকে বড়, তো এটাই হয়ে যাবে এর উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, আচ্ছা এখানে গোয়া দিয়েছে, গোয়া কিন্তু কেন্দ্রশাসিত নয়, গোয়া একটা স্টেট। নেক্সট প্রশ্ন দেখব আমরা, কোন নদী বিহারের দুঃখ নামে পরিচিত? খুব সোজা, কোশি হচ্ছে বিহারের দুঃখ, কারণ এখানে বন্যা চলে আসে, সেই একই রিজন যেটা বাংলার দুঃখ আমরা দামোদরকে বলে থাকি, সেই সেম কারণেই এটাকে বিহারের দুঃখ বলা হয়, কোশি নদীকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, বিষুব দিন কি? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, যখন দিন ও রাত সমান হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, শীতকালে পাঞ্জাবের রবি শস্যের জন্য নিচের কোন বৃষ্টিপাত অনুকূল? ঝঞ্ঝার কারণে বৃষ্টিপাত বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স যেটাকে বলে থাকি আমরা। ঠিক আছে, এই বৃষ্টির জন্যই কিন্তু পাঞ্জাবে গম বেশ ভালোই উৎপাদন হয়। নেক্সট প্রশ্ন দেখব আমরা, আরাকু উপত্যকা কোন রাজ্যে অবস্থিত একটি হিল স্টেশন এবং উপত্যকা অঞ্চল? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, ভারতের নিচের কোন অঞ্চলে প্রাকৃতিক আবাসস্থলে গ্রেট ইন্ডিয়ান হর্নবিল পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পশ্চিম ঘাট। বাল্টোরো হিমবাহ কোথায় অবস্থিত? আগেন এটা রিপিট হয়ে গেছে, বেশ কিছু প্রশ্ন এখানে রিপিট হয়ে গেছে, তার জন্য এক্সট্রিমলি সরি, এটা ইন্টেনশনালি করা হয়নি, কোনোভাবে হয়তো প্রশ্ন অ্যারেঞ্জ করার সময় একটু মিস্টেক হয়ে গেছে এটা, তো অবভিয়াসলি এটার উত্তর আমরা করেছিলাম অপশন এ। নেক্সট প্রশ্ন দেখব আমরা, ভারতে গন্ডারের গেন কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ভারত কোন দেশের সাথে দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা ভাগ করে নিয়েছে? এখানে যেহেতু বাংলাদেশ আছে, তো আমরা এটাকে বাংলাদেশ করব। ইন্টারন্যাশনাল বাউন্ডারি আমরা বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বেশি শেয়ার করছি। এর লেন্থটা যদি তোমাদের মধ্যে কারো জানা থাকে তো কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, তিব্বতে ড্যাশ এর অপর নাম হলো সাংপো। কিসের অপর নাম হলো সাংপো? এই প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে এখানে, আমরা অন্য জায়গাতে এটাকে অন্যভাবে সলভ করেছিলাম, সেটার উত্তর হয়ে যাবে অপশন সি, ব্রহ্মপুত্র। অন্য জায়গাতে এটা প্রশ্ন জিজ্ঞেস করে বা জিজ্ঞেস করা হয় বেশিরভাগ, যে ব্রহ্মপুত্র তিব্বতে কি নামে পরিচিত। ঠিক আছে, আর এখানে দিয়েছে তিব্বতে এই নদীটির অপর নাম হলো সাংপো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, ভারতের বৃহত্তম হারবেরিয়াম ড্যাশ এ অবস্থিত? এর উত্তর হয়ে যাবে কলকাতা, এটাও আমরা এর আগের জিওগ্রাফি ক্লাসে করেছিলাম। নেক্সট প্রশ্ন দেখব আমরা, ব্যারেন দ্বীপ ড্যাশ এ ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি অবস্থিত? কোথায় অবস্থিত এটা? তো এটা হয়ে যাবে আন্দামান দ্বীপপুঞ্জে, অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, দক্ষিণ গোলার্ধে আন্টার্কটিকায় ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্রর নাম কি? এর অপশন হয়ে যাবে অপশন ডি, দক্ষিণ গঙ্গোত্রী। নেক্সট প্রশ্ন দেখব আমরা, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে ড্যাশ এ জন্মহার ভারতের সর্বনিম্ন হলো? জন্মহার সর্বনিম্ন বলেছে। ঠিক আছে, তো এখানে আমরা 2011 সেন্সাস অনুযায়ী করব এটাকে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কেরালা। নেক্সট প্রশ্ন দেখব আমরা, লাদাখে পাওয়া ইউরেনিয়াম কোন ধরনের সম্পদের উদাহরণ? তো এর সঠিক উত্তর হয়ে যাবে এটা সম্ভাব্য সম্পদ। সম্ভাব্য সম্পদ কি জিনিস? যেটা আমরা বর্তমানে ইউজ করতে পারছি না, আইদার ম্যান পাওয়ারের জন্যে, আইদার টেকনোলজির অভাবে, কিংবা আমাদের ক্ষমতার বাইরে আছে, কিন্তু আমরা জানি যে সেখানে সেই রিসোর্সটা আছে, তো সেটাকে আমরা
সম্ভাব্য সম্পদ বলবো, যেটা আমরা বর্তমানে ইউজ করতে পারছি না। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, কোন স্থানটিকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? এটা হয়ে যাবে কোয়েম্বাটোর। ইন্ডিয়ারটাকে বলা হয় আহমেদাবাদ। নর্থ ইন্ডিয়াতে বলা হয় কানপুর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, সেগুন এবং শাল হলো ড্যাশ এর পণ্য। কিসের পণ্য? এটা হয়ে যাবে পর্ণমোচী অরণ্য। অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখব আমরা, যে নদীর ওপর ইন্দিরা গান্ধী খালের জলধারা নির্মিত হয়েছে সেটি হলো শতদ্রু বা সতলজ নদী। আর এটা পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানকে কভার করছে এই ক্যানালটা। এটা সব থেকে বড় ক্যানাল বলতে পারো তুমি। আর পুরো পৃথিবীতে একমাত্র আমাদেরই মরুভূমি আছে, যেটা থার মরুভূমি বা থার ডেজার্ট, যেখানে আমরা ক্যানালের মাধ্যমে জল পৌঁছাই আর লোকেরা বসবাস করে। ঠিক আছে, তো লোকেরা বসবাস করা মরুভূমি আমাদের থার ডেজার্ট। নেক্সট প্রশ্ন দেখব আমরা, পৃথিবীর গতির কোন বিশেষ বৈশিষ্ট্যের কারণে ঋতু পরিবর্তন হয়? তো এটা হয়ে যাবে সূর্যের চারপাশে পৃথিবীর আবর্তন, একদম ঠিক, আর নিজের অক্ষের ওপর 23.5 ডিগ্রি কোণে আন্ত থাকা। তো এর সঠিক উত্তর হয়ে যাবে দুটোই, অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। নিচের কোন জোটটি সঠিকভাবে মিলছে না? ওকে, আহমেদাবাদ সাবরমতী মিলছে, লখনৌ গোমতী মিলছে, ভুবনেশ্বর মহানদী এটা মিলছে না। এখানে কিছু বেশ প্রশ্ন আছে যেগুলো আমরা আগে আমাদের এমসিকিউ বা মক টেস্টের সময় করেছিলাম, তো সেগুলোও এখানে আছে। তো সেক্ষেত্রে তোমাদের একটা পরীক্ষার আগে একটা রিভিশনও হয়ে যাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি ভালো জিনিস বলবো আমি। ভুবনেশ্বর কোন নদীর তীরে অবস্থিত? এটা আমি বলেছিলাম। এবার তোমাদের পালা, এবার তোমরা কমেন্ট করে জানাও যে ভুবনেশ্বর কোন নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, বিষুব রেখার নিচের কোন দেশের মধ্যে দিয়ে যায় না? ঠিক আছে, তো এর সঠিক উত্তর হবে অপশন বি, মেক্সিকোর উপর দিয়ে এটা যায় না। বিষুবরেখা কটা দেশের উপর দিয়ে যায়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে 13টা দেশ দিয়ে যায়। নেক্সট প্রশ্ন দেখব আমরা, কেন ভারতের পশ্চিম উপকূলে পূর্ব উপকূলের তুলনায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু থেকে বেশি বৃষ্টিপাত হয়? তো কেন হয়? কারণ এখানে ওয়েস্টার্ন ঘাট হাওয়াটাকে আটকে নেয়, আর যার ফলে এই বৃষ্টিটা হয়। তো অপশন বি হয়ে যাবে কারেক্ট। পশ্চিম ঘাট পর্বত মৌসুমী বায়ুকে বাধা দেয়, যা বৃষ্টিপাত ঘটায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, নিচের কোন নদীটি জবলপুরের কাছে ধোঁয়াধার প্রপাত তৈরি করে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নর্মদা। নেক্সট প্রশ্ন দেখব আমরা, তিব্বতে ব্রহ্মপুত্র নদী, এটা আমরা করেছি, কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে এখানে, অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। আচ্ছা, উইলি উইলি হলো, উইলি উইলি কি জিনিস হয়? তো উইলি উইলি হচ্ছে উত্তর পশ্চিম অস্ট্রেলিয়ায় ক্রান্তীয় ঘূর্ণিঝড়, এটা একটা ঘূর্ণিঝড়ের নাম। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে কারেক্ট। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, টাইফুনের উৎপত্তি হয়, টাইফুনের উৎপত্তি কোথায় হয়? তো এটা চীন মহাসাগরে হয়। ঠিক আছে, এটাকে হারিকেনও বলা হয়। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, তাকলামাকান মরুভূমি ড্যাশ এ অবস্থিত। তাকলামাকান মরুভূমি কোথায় অবস্থিত? এটা আশা করি তোমরা সবাই জানো। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মধ্য এশিয়া, কিংবা এটাকে উত্তর পশ্চিম চাইনাও বলতে পারি আমরা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, যে মালভূমিতে পশ্চিম এবং পূর্ব উভয় দিকেই প্রবাহ নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে সেটি হলো? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মালওয়া। ঠিক আছে, এই মালওয়া মালভূমিতেই কিন্তু দুদিকেই নদী প্রবাহ করে, আরব সাগরের দিকেও আর বঙ্গোপসাগরের দিকেও। ওকে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটি? তো দেখো ওর নামেই রয়েছে এটা, অপশন এ হয়ে যাবে কারেক্ট, থার্মোস্ফিয়ার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, নিম্নলিখিত কারণগুলির বিবেচনা করুন। সেচ সুবিধার অভাবে জমির কম উৎপাদনশীলতা, একক ফসল চাষের পদ্ধতি, বর্ষায় ভারতীয় কৃষিক ঝুঁকি। উপর উল্লেখিত কারণগুলির মধ্যে কোনটি বা কোনগুলি গ্রামীণ থেকে শহরে অঞ্চলের লোকেদের অভিবাসনের জন্য দায়ী? তো এর সঠিক উত্তর হয়ে যাবে তিনটেই, অপশন 1, 2, 3, অপশন এ হয়ে যাবে কারেক্ট আমাদের। অ্যাকচুয়ালি এই তিনটেই রিজন আছে যার জন্যে গ্রাম থেকে শহরে মানুষরা মাইগ্রেট করছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, বিশ্বের মহাসাগরগুলির মধ্যে কোন মহাসাগরটিতে সবচেয়ে প্রশস্ত মহাদেশীয় তাক বা কন্টিনেন্টাল শেলফ রয়েছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে আর্কটিক মহাসাগর, অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, অস্ট্রেলিয়া ক্রান্তীয় ঘূর্ণিঝড়কে কি বলা হয়? এটা আমরা করলাম একটু উল্টোভাবে, এখানে প্রশ্নটা দেওয়া হয়েছে, অপশন এ হয়ে যাবে কারেক্ট, উইলি উইলি বলা হয়। ঠিক আছে, বায়ুমণ্ডলে ক্লোরোফ্লোরোকার্বন নির্গমন নিষিদ্ধ করার প্রথম প্রোটোকল তৈরি করা হয়েছিল ড্যাশ এ। এটা কোথায় করা হয়েছিল? এটা হয়ে যাবে মন্ট্রিয়ালে,
অপশন এ হয়ে যাবে কারেক্ট। 49টা দেখবো আমরা, নিচের কোন নদীটি গঙ্গা নদীর উপনদী নয় বলেছে এখানে? ইন্দ্রাবতী, সোন, গোমতী, যমুনা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইন্দ্রাবতী। এই তিনটি কিন্তু গঙ্গা নদীর ট্রিবিউটারি। আর জিওগ্রাফি থেকে আমরা লাস্ট প্রশ্ন দেখবো আজকে, লোহিত সাগর ড্যাশ এর একটি উদাহরণ। লোহিত সাগর কিসের উদাহরণ? লোহিত সাগর বলছে রেড সিকে বলছে, ঠিক আছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অক্ষীয় খাদ। অক্ষীয় খাদের উদাহরণ হচ্ছে লোহিত সাগর। তো জিওগ্রাফি থেকে 50টা প্রশ্ন করলাম আমরা হিস্ট্রি, জিওগ্রাফি আর সায়েন্স থেকে 50টা প্রশ্ন করে 150টা প্রশ্ন এখন অবধি শেষ করলাম। এবার আমরা শুরু করব, আমাদের খুব ছোট্ট একটা পোর্শন রয়ে গেছে, আর বেশি নয়, আর মাত্র হয়তো 20-30টা প্রশ্ন আছে। এবার আমরা শুরু করব পলিটি আর ইকোনমিক্স। এই পোর্শন থেকে খুব কম প্রশ্ন আসে, তো তার জন্য এটাকে আমরা একটু ছোটই রেখেছি, ঠিক আছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, যে ঘটনায় হিবিয়াস কর্পাস রিটস জারি করা হয়, তো কোন ঘটনায় এটা জারি করা হয়? এটার উত্তর হয়ে যাবে অন্যায়ভাবে আটক, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, 103তম সংশোধনীর সাথে সম্পর্কিত, মানে 103তম অ্যামেন্ডমেন্ট কিসের সঙ্গে সম্পর্কিত বলেছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অর্থনৈতিক সংরক্ষণ। ইডাব্লিউএস বলে একটা ক্যাটেগরি ক্রিয়েট হয়েছে পরীক্ষায়, তোমরা সবাই জানো, এটা কোনো নতুন জিনিস না তোমাদের কাছে আর। তো সেই ইকোনমিক্যালি উইকার সেকশনের যে ক্যাটেগরিটা আছে সেটার সঙ্গে এই 103তম সংশোধনীটা রিলেটেড। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, সংসদের কোন অনুচ্ছেদের অধীনে সংবিধান সংশোধন করতে পারে? সংশোধন করতে পারে, এর সঠিক উত্তর হবে অপশন সি ধারা 368, ঠিক আছে, 368। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, বর্তমানে ইউনিয়ন তালিকায় কয়টি বিষয় রয়েছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে 98, অপশন সি হয়ে যাবে কারেক্ট, আগে 97 ছিল, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ভারতের সংবিধানের 7ম তফসিল কিসের সঙ্গে সম্পর্কিত? তো এটা হয়ে যাবে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের সঙ্গে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বিভিন্ন কারণে ভারতীয় নাগরিকের প্রতি বৈষম্যর বিষয়ে কথা বলা হয়েছে? এটা হয়ে যাবে আর্টিকেল 15। আর্টিকেল 15-এ এই নাগরিকের প্রতি বৈষম্যের বিষয়ে কথা বলা হয়েছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, কারা রাজ্যসভার সদস্যের নির্বাচন করেন? কারা করেন? এটা হয়ে যাবে আইনি সভা নির্বাচিত সদস্যরা। একজন সদস্য না হয়েও যিনি সংসদের যে কোনো কক্ষের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন তিনি হচ্ছেন অপশন সি অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, কোন কক্ষের প্রিসাইডিং অফিসার সেই কক্ষের সদস্য নন? খুব সোজা, অপশন বি হয়ে যাবে কারেক্ট, রাজ্যসভা। পলিটি থেকে কোশ্চেন্সগুলোকে একটু ইজি রাখা হয়েছে, কারণ এখান থেকে খুব টাফ প্রশ্ন দেবে না তোমাকে ফুড এসআই পরীক্ষাতে, তার জন্য একটু সেই পরীক্ষা লেভেলেরই প্রশ্নগুলোকে রাখা হয়েছে। রাজ্যসভার প্রিসাইডিং অফিসার কে? তো সেটা হয়ে যাবে ভাইস প্রেসিডেন্ট, আর ভাইস প্রেসিডেন্ট কিন্তু রাজ্যসভার মেম্বার নন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ভারতের সংসদের সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয় বলেছে এখানে? তো দেখো এখানে অপশন সিতে লেখা আছে মন্ত্রিসভার সদস্য পদ নিম্নকক্ষের সীমাবদ্ধ। একদমই না, ক্যাবিনেট মেম্বার্স তুমি রাজ্যসভা থেকেও চুজ করতে পারো, মানে আপার হাউস থেকেও চুজ করতে পারো, আর লোয়ার হাউস থেকেও চুজ করতে পারো, সেটা কিন্তু কোথাও একটা সীমাবদ্ধ নয়, ঠিক আছে। রাষ্ট্রপতি শাসিত গঠিত সরকারে অপশন এ হচ্ছে জনপ্রিয় রাষ্ট্রপতি নির্বাচন, একদম ঠিক। যদি রাষ্ট্রপতি শাসিত গঠিত সরকার হচ্ছে তো তাহলে জনপ্রিয় রাষ্ট্রপতি নির্বাচনই হবে। নেক্সট হচ্ছে কার্যনির্বাহী এবং আইনসভার সদস্য পদে কোনো ওভারল্যাপ নেই, একদম ঠিক, সেখানে কোনো ওভারল্যাপ হবে না। নেক্সট হচ্ছে অফিসের নির্দিষ্ট মেয়াদ, একদম ঠিক, এটাও যে নির্দিষ্ট মেয়াদ তো থাকবেই। ওকে, তো অপশন ডি হচ্ছে উপরের সবগুলো। তো তাহলে আমরা দেখলাম যে রাষ্ট্রপতি শাসিত গঠিত সরকার যদি হয় তাহলে এই 3টে পয়েন্টই কারেক্ট আছে সেই সেন্সে, ঠিক আছে। ভারতের রাষ্ট্রপতি পদটি সর্বোচ্চ যে মেয়াদের জন্য খালি থাকতে পারে সেটা হচ্ছে অপশন বি 6 মাসের জন্য, ঠিক আছে। নেক্সট দেখবো আমরা, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক রাজ্যসভা আসন বরাদ্দ করা হয়েছে? তো দেখো রাজ্যসভা বলছে, তো রাজ্যসভার যে আসনগুলো থাকে সেগুলো কিন্তু স্টেটের পপুলেশনেরই একটা প্রপোর্শন থাকে, ঠিক আছে। তো তার জন্যে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভায় 31টা সিট আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, কে সাধারণত ভারতীয় সংসদের অর্থ বাজেট পেশ করে? এখানে সাধারণত কথাটা ব্যবহার করেছে, মানে ইন জেনারেল কে পেশ করে, তো সেটা হয়ে যাবে বাজেট মন্ত্রী। নেক্সট প্রশ্ন দেখব আমরা, কোন সাংবিধানিক অনুচ্ছেদে
পৌরসভাকে সংজ্ঞায়িত করা হয়েছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ধারা 243 পি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। কে ভারতীয় জাতীয় আন্দোলনের সময় একটানা 6 বছর ভারতীয় জাতীয় কংগ্রেস সভাপতি দায়িত্ব পালন করেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আবুল কালাম আজাদ। এরকম কেন হয়েছিল? কারণ ইনি যখন প্রথমবার হন তারপরে কিন্তু আর কোনো অ্যানুয়াল কংগ্রেস সেশন আর কন্ডাক্ট হয়নি, তো যার ফলে 6 বছর ধরে আবুল কালাম আজাদই প্রেসিডেন্ট ছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। অষ্টম তপশিলে মোট কটি ভাষা আছে? এটা আমি কালকে একটা এমনি এক্সট্রা পয়েন্ট বলার সময় তোমাদেরকে বলেছিলাম। এর সঠিক উত্তর হবে অপশন ডি, 22টা ভাষা আছে 8th স্কেডিউলে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 41 কাজ করার অধিকার, শিক্ষার অধিকার এবং নির্দিষ্ট কিছু ক্ষেত্রে জনসাধারণের সহায়তা নিয়ে আলোচনা করে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ঠিক আছে, এটা তার আন্ডারে পড়ছে অনুচ্ছেদ 41। নেক্সট প্রশ্ন দেখব আমরা। সংবিধান ভারতীয় নাগরিকদের ড্যাশ নাগরিকত্ব প্রদান করে? আমাদের এখানে সিঙ্গেল সিটিজেনশিপ দেওয়া হয়, তো অপশন এ হয়ে যাবে কারেক্ট, একক। ঠিক আছে, জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির উল্লেখ পাওয়া যায়, কোথায় উল্লেখ পাওয়া যায় দেখব আমরা। তো এর সঠিক উত্তর হবে অপশন বি, 239 এতে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। নিম্নলিখিত কোনটি গণতন্ত্র হিসেবে বিবেচিত হয় না? ঠিক আছে, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, চায়না। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। সর্বোচ্চ কত সময়ের জন্য ভারতের রাষ্ট্রপতি পদ খালি থাকতে পারে? একটু আগে আমরা করলাম, অপশন বি হয়ে যাবে কারেক্ট, 6 মাসের জন্য। নেক্সট প্রশ্ন দেখব। মূলত সংবিধানে 19 এবং 31 অনুচ্ছেদ সম্পত্তির অধিকার সরবরাহ করেছিল। নিম্নলিখিত সংশোধিতগুলির মধ্যে দিয়ে যা মৌলিক অধিকার তালিকা থেকে সম্পত্তি অধিকার সরিয়ে দিয়ে ফেলেছে সেটা হচ্ছে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা হচ্ছে আমাদের 78-এ হয়েছিল। অপশন ডি হয়ে গেল এই প্রশ্নের কারেক্ট উত্তর। ঠিক আছে, এটা এখন কিন্তু আমাদের আইনি অধিকার। এর মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত নয়? এখানে মৌলিক অধিকার বলেছে। ঠিক আছে, তো অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর, এটা কিন্তু আমাদের মৌলিক অধিকার নয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। নিচের কোনটি, এখানে ইকোনমিক্স প্রশ্ন স্টার্ট হচ্ছে, কয়েকটা ইকোনমিক প্রশ্ন আছে। নিচের কোনটি ইনডাইরেক্ট ট্যাক্স? তো ইনডাইরেক্ট ট্যাক্সটি লেখা থাকবে, এখানে বেশি বাংলা ট্রান্সলেট করার এটা কোনো মানে নেই। এটা প্রশ্ন যদি দেয়ও এক্সামে তোমাকে ইনডাইরেক্ট ট্যাক্স লিখে দেবে সেখানে। তো ওয়েলথ ট্যাক্স, এস্টেট ডিউটি, ক্যাপিটাল গেইন ট্যাক্স, এই সব কটা কিন্তু ডাইরেক্ট ট্যাক্স। এই এক্সারসাইজ ডিউটিটাই হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, আবগারি শুল্ক। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। নিচের কোনটি ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাজ নয়? ঠিক আছে, তো কারেন্সি নোট জারি করা ওর কাজ আছে, মুদ্রানীতি প্রণয়ন একদম তারই কাজ, ভারতের সমস্ত ব্যাংকের উপর নিয়ন্ত্রণ রাখা একদম এটা আরবিআইয়ের কাজ, আর রূপান্তরিত অর্থ ঋণ দেওয়া মানে এক্সপোর্টের জন্য তোমাকে লোন প্রোভাইড করানো, এটা কিন্তু আরবিআইয়ের কাজ নয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার অধীনে অ্যাক্সিডেন্টাল মৃত্যুর জন্য উপলব্ধ বিমা কভারের পরিমাণ কত? তো এটার উত্তর হয়ে যাবে 4 লক্ষ। তুমি যদি ডিসেবলড হয়ে গেছো বা ডেথ হয়ে গেছে অ্যাক্সিডেন্টে, তাহলে তুমি 4 লক্ষ টাকা পাবে, আর যদি তুমি সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য 1 লাখ টাকা পাবে। আচ্ছা, এই প্রশ্নটা আমাদের বোধহয় ছুটে গেছে। প্রতিটি নির্বাচনের অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য ভারতের নির্বাচন কমিশন রাজনৈতিক দল এবং প্রার্থীদের জন্য একটি আদর্শ আচরণবিধি জারি করে, যেটাকে কোড অফ কন্ডাক্ট বলা হয়। কবে প্রথমবারের মতো আচরণবিধি জারি করা হয়েছিল? তো এর সঠিক উত্তর হবে অপশন সি, 1971। সেই সময় আমাদের 5th লোকসভা ইলেকশন হচ্ছিল, তখন থেকেই কোড অফ কন্ডাক্ট ব্যাপারটা শুরু করা হয়েছে। ঠিক আছে, দেখে নি আর কোনো প্রশ্ন আছে? ওকে, আর দুটো প্রশ্ন আছে বেশ, তারপরে দেখো এই যে শেষ হয়ে যাচ্ছে। ব্যাংক রেট মানে কি? ব্যাংক রেট মানে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ধার্য সরকারি সুদের হার। অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। আর আজকের লাস্ট প্রশ্ন দেখব আমরা। ভারতের মুদ্রাস্ফীতি নিচের কোন সূচক বা সূচকের ওপর পরিমাপ করা হয়? তো এটা হয়ে যাবে অপশন ডি হয়ে যাবে কারেক্ট। ঠিক আছে, হোলসেল প্রাইস ইন্ডেক্স বা পাইকারি মূল্য সূচক। তো আজকে ইন ওয়ান গো 180টা প্রশ্ন করলে তোমরা, আর যারা শুরু থেকে শেষ অবধি ছিলে তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ যে তোমরা ধৈর্য নিয়ে এই পুরো ক্লাসটা দেখলে।
আর আশা করছি যে এই ফুড এসআই পরীক্ষাটা তোমাদের বেশ ফাটাফাটি হবে, আর এই ফুড এসআই পরীক্ষাটা তুমি এবার ক্র্যাক করবে। কারণ যা যা ইনফরমেশন প্রোভাইড করানো ছিল, যা কিছু বাকি ছিল, সেই সমস্ত কিছু তোমাদেরকে প্রোভাইড করানো হয়েছে। তোমাদের ডিমান্ডে ম্যাথ ক্লাসও শুরু করানো হলো, আর ম্যাথে যেগুলো ইম্পর্টেন্ট সেকশনস ছিল সেখান থেকে আমরা বেশি বেশি প্রশ্ন করলাম। যেই মডেল কোশ্চেন্সগুলো আমরা কালেক্ট করছিলাম ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাগাজিন বলো বা ডিফারেন্ট ডিফারেন্ট বই থেকে, সেখান থেকে এনে আমরা তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করেছি। আমরা আজ অবধি এই 180টা প্রশ্ন যদি কাউন্ট করি, তাহলে ফুড এসআইয়ের জন্য তোমাদের অজান্তেই কিন্তু 5500 প্লাস এমসিকিউজ সলভ করেছি। ঠিক আছে, চ্যানেলের মধ্যে যে কটা ভিডিও আছে, তো সে কটা ভিডিওই আমরা ফুড এসআই থেকেই আমরা আমাদের চ্যানেলে শুরু করেছিলাম। কারণ আমাদের টার্গেট ছিল যে একটা এক্সামকে যাতে তোমাদেরকে পাশ করতে আমরা সাহায্য করতে পারি। তো সেই থেকে শুরু করা হয়েছিল এই জার্নিটা। আর এখন অবধি আমরা 5500-এর মতো কোশ্চেন সলভ করেছি। এখনও আমাদের 7 দিন বাকি আছে, পরীক্ষার 6 দিন বাকি আছে। তো এই 6 দিনেও আমরা বেশ কিছু সলভ করব কোশ্চেন্স, আর চেষ্টা এটাই থাকবে যাতে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাই, একটা ফুড এসআই এর একটা জব যাতে পেয়ে যাই, এটাই মেন উদ্দেশ্য আছে। সেশনটা আর আমার পরিশ্রম যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর তোমরা যারা শুরু থেকে লাস্ট দেখছিলে, আমার তরফ থেকে তোমাদের জন্য একটা লাইক রইলো। তোমরা কমেন্ট করতে পারো, কমেন্ট করলে আমি তোমাদের কমেন্টে লাইক লাভ রিয়াক্ট করে দেবো, যে শুরু থেকে লাস্ট অবধি যারা যারা ছিলে তারা অবভিয়াসলি কমেন্ট করে দেবে। আর সেশনটা নিয়ে যদি কোনো মতামত থাকে তো সেটা তুমি কমেন্ট বক্সে লিখতে পারো। অবভিয়াসলি কারোর যদি কোনো ডাউট থাকে তো সেটা আমি ক্লিয়ার করে দেবো, আর যেটা আমি করেই থাকি মোস্টলি। আমার চ্যানেলে যা যা কমেন্ট আসে আমি সেগুলো রেসপন্স করি। তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।